হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এডুকেয়ার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের বাংলা গল্পের সাজেশন নিয়ে, অর্থাৎ ক্লাস 10-এর বাংলা বইতে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলি থেকে 3 ও 5 মার্কের যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনা। প্রথমে আসছে মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পে, যেটি আশাপূর্ণা দেবী রচিত। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো হচ্ছে চরিত্র ও মানসিকতা বিশ্লেষণ, তপনের চরিত্রটি আলোচনা করো, গল্পে তার জ্ঞানচক্ষু কিভাবে উন্মোচিত হয়েছে তা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে ছোট মেশোর ভূমিকা আলোচনা করো, তপনের প্রতি তার মনোভাব কেমন ছিল। তপনের বাবা মা বা ছোট মাসির চরিত্রের মাধ্যমে গল্পে কোন সামাজিক দিকটি তুলে ধরা হয়েছে। বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা হিসাবে জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নগুলো আসবে। 1 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে, কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। 2 নম্বর প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। 3 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। 4 নম্বর, গল্পটিতে অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পটিতে তপনের লেখা প্রথম গল্প এবং ছাপা হয়ে আসা গল্পের মধ্যে যে পার্থক্য দেখা যায় তার তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর এই অধ্যায় থেকে উদ্ধৃতি ভিত্তিক ব্যাখ্যা হিসাবে যে প্রশ্নগুলো আসতে পারে, তো এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে উদ্ধৃতিটির উৎস, বক্তা, শ্রোতা, প্রাসঙ্গিকতা এবং তার অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করতে হবে। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, এই ঘটনায় তপনের প্রাথমিক ধারণা কি ছিল। 2 নম্বর প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন মুহূর্তকে দুঃখের মুহূর্ত বলা হয়েছে, তপন কি সংকল্প করেছিল। তার গল্প শুনে সবাই হাসে, বক্তাকে কেন সবাই হাসে, এই হাসির তাৎপর্য কি। তারপরে চলে যাব রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, এর মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসএকিউ আকারে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো সেগুলো এইভাবে পড়ে নেবে। এগুলো থাকবে উৎস, গল্পের লেখকের নাম, চরিত্রের ডাকনাম, ছোট মেশো ও তপনের বয়সের সম্পর্ক, গল্পে প্রথম গল্প লেখার স্থান ও সময় ইত্যাদি সম্পর্কিত ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করে রাখতেই হবে তোমাদেরকে। চলে যাব পরের অধ্যায়, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো এবারের টেস্ট এক্সাম এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সাজেশন নিয়ে। প্রথমেই চলে আসছি 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বক্তব্যের আলোকে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য আলোচনা করো। 2 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কে কখন এ কথা বলেছে, ঢং নষ্ট হওয়ার কারণ কি। 3 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি, বক্তা সেটিকে ভয়ানক দুর্লভ বলেছেন কেন। 4 নম্বর প্রশ্ন, আজ তার একটা বিশেষ দিনের অভাবকে পূরণ করে দিয়েছে, বিশেষ দিন বলতে কি বোঝানো হয়েছে, সেই অভাব কিভাবে পূরণ হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুলের কথা বলা হয়েছে, অদৃষ্ট ক্ষমা করবে না বলার কারণ কি। এই অধ্যায়ের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হলো। 1 নম্বর, উনি ঢং করে বললেন সেটাই তো আমার গুণ, উনি কে, তার কোন গুণের পরিচয় পাওয়া যায়, গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। 2 নম্বর, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, কোন দিনের সন্ধ্যার কথা বলা হয়েছে, সেই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও এবং এই সন্ধ্যার তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়, কে কাকে একথা বলেছে, তার এমন মন্তব্যের কারণ বা বক্তব্যটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, গল্পটি ছিল আমার কাছে নিছক একটা গল্প, বক্তাকে, গল্পের কোন ঘটনাকে তিনি নিছক একটা গল্প বলেছেন, গল্পের শেষে বক্তার মনোভাবের কি পরিবর্তন হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, জগতের অলিখিত নিয়মগুলোর একটা হচ্ছে এই যে বহুরূপী জীবন, তাতে বেশি কিছু আশা করতে পারে না, বক্তার এমন মন্তব্যের আলোকে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। চলে যাব
এই চ্যাপ্টারের পরামর্শ হিসাবে দিব এই প্রশ্নগুলির উত্তর লেখার সময় গল্পের মূল ঘটনা, হরিদার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার জীবনবোধের দিকগুলি তুলে ধরা অত্যন্ত জরুরি। চলে যাব পরের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি থেকে। তো এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হলো: 1 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কি? কোন পরিস্থিতিতে অপূর্বকে এই সন্দেহের চোখে দেখা হয়েছিল? 2 নম্বর, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কেবল আমিই জানি। ইহা বলতে কোন ভুলের কথা বলা হয়েছে? বক্তা কিভাবে সেই ভুল জানতে পেরেছিলেন? 3 নম্বর, বাবুটির স্বাস্থ্য ভালো, কিন্তু এমন নয় যে একটা জীর্ণ শীর্ণ রুগ্ন বাঙালি। কার সম্পর্কে এই মন্তব্য? এই মন্তব্যের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 4 নম্বর প্রশ্ন, অপূর্বর মনে পড়ল সেদিন দেশের নামে একটা কলঙ্ক সে চোখ পাতিয়া দেখিয়াছিল। কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? সেই ঘটনাটিকে দেশের কলঙ্ক বলা হয়েছে কেন? 5 নম্বর প্রশ্ন, আমি ভীরু, কিন্তু তাই বলিয়া ভারতবাসী মিথ্যাবাদী নয়। কে কাকে এ কথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এই অধ্যায়ের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, গিরিশ মহাপাত্রের বেশভূষা ও সাজসজ্জার পরিচয় দাও। তার এই বেশভূষা দেখে উপস্থিত লোকজনের কেমন মনে হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, কেবল এইটুকু বুঝিলাম যে দেশের চেয়ে এই বড় জিনিস আর কিছুই এই পৃথিবীতে নাই। কোন প্রসঙ্গে বক্তার এমন উপলব্ধি হয়েছিল? এই উপলব্ধির তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর, পথের দাবি গল্পাংশে অপূর্ব চরিত্রটির পরিচয় বিশ্লেষণ করো। তার মধ্যে স্বদেশ প্রেমের কোন দিকটি প্রকাশ পেয়েছে? 4 নম্বর, বাবুটিকে তেওয়ারি অবশ্য পূর্বের মতো আর খাতির করিত না। বাবুটি কে? তেওয়ারির এই পরিবর্তনের কারণ কি? এই ঘটনায় অপূর্বর মানসিক প্রতিক্রিয়ার বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, তাহার চোখ সজল হইয়া উঠিল। কার চোখ সজল হয়েছিল? কোন ঘটনা শুনে তার চোখ সজল হয়েছিল? ঘটনার পরিপ্রেক্ষিতে তার মনোভাব বিশ্লেষণ করো। পরামর্শ, পথের দাবি উপন্যাসের অংশটি মূলত ব্রিটিশ সরকারের চোখে রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক এবং দেশপ্রেমিক অপূর্ব রায়ের মানসিকতার দ্বন্দ্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। উত্তর লেখার সময় এই দিকটি অবশ্যই তোমরা মনে রাখবে। চলে যাব পরের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহতে। তো এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ কেন গর্ব অনুভব করিয়াছিল? তার এই গর্বের স্বরূপ আলোচনা করো। কিন্তু সে পারিবে কি? নদের চাঁদ কি করতে চাইছিল? তার এই সংশয়ের কারণ কি? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদের চাঁদ কিভাবে নদীর বিদ্রোহের কারণ বুঝিতে পারিল? 4 নম্বর প্রশ্ন, নদের চাঁদের ভারী ভয় করিতে লাগিল। নদের চাঁদের কেন ভয় হয়েছিল? এই ভয়ের মধ্যে দিয়ে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে? 5 নম্বর প্রশ্ন, চিঠিটা পকেটে ছিল এবং টাকাও ছিল। চিঠি ও টাকা পকেটে থাকা তাৎপর্য কি? এই কথাটির মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন? এই অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের নদীপ্রীতি ও তার মানসিক দ্বন্দ্বের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক। নদের চাঁদের কাছে নদীর মায়া কেন অস্বাভাবিক বলে মনে হয়েছে? তার এই অস্বাভাবিক মায়ার পরিণতি কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে লেখকের পরিবেশ সচেতনতার দিকটি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মানুষের জীবনের এক ফোঁটাও রং ও তাহার কপালে জোটেনি। কার সম্পর্কে এই মন্তব্য? তার জীবনের এই করুণ দিকটির পরিচয় গল্প অবলম্বনে দাও। 5 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ নামকরণটির সার্থকতা বিচার করো। মনে রাখবে, এই গল্পটি মূলত প্রকৃতি এবং মানুষের মধ্যেকার সম্পর্ক, নদের চাঁদের মানসিকতা এবং যন্ত্র সভ্যতার বিরুদ্ধে প্রকৃতির এই এক সূক্ষ্ম প্রতিবাদের প্রতীক। উত্তর লেখার সময় এই মূল ভাবনাগুলো তুলে ধরতে হবে। চলে যাব মাধ্যমিক বাংলা সিলেবাসের শেষ গল্প, পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্প থেকে যে সমস্ত 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তার সাজেশন নিয়ে। প্রথমে আসছি 1 নম্বর প্রশ্ন, অমৃত ও ইসাবের জামাটা অদল বদল হয়ে গেল। জামাটা অদল বদলের ঘটনাটি সংক্ষেপে লেখো। এই ঘটনার গুরুত্ব কি? 2 নম্বর, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজি। কে কুস্তি লড়তে গড়রাজি ছিল এবং কেন?
তার এই গড়রাজির কারণ গল্পের মধ্যে কিভাবে প্রকাশ পেয়েছে। 3 নম্বর প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কি বুদ্ধি এসেছিল, এই বুদ্ধি আসার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে, কেন তিনি অমৃতকে জড়িয়ে ধরেছিলেন, এর মাধ্যমে কোন মানবিক সম্পর্কের পরিচয় পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, ছেলে দুটো নতুন জামা হয়েছে তো, কারা ছেলে দুটো, তাদের নতুন জামা হওয়ার পর কি ঘটেছিল। এই অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের বন্ধুত্বের স্বরূপ বিশ্লেষণ করো। তাদের এই বন্ধুত্ব কিভাবে দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে মিলনের বার্তা বহন করেছে। 2 নম্বর প্রশ্ন, অমৃত ও ইসাবের মা দুজনের মধ্যে শুধু এইটুকুই তফাৎ, তফাৎটি কি ছিল, তফাৎ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত দুই মায়ের মনোভাবের মধ্যে কিভাবে মিল খুঁজে পাওয়া গিয়েছিল তা আলোচনা করো। ছেলেদের সঙ্গে ওর খুব ভাব, কার কথা বলা হয়েছে, ছেলেদের সঙ্গে তার ভাবের পরিচয় দাও এবং তাদের সেই ভাবের পরিণতি কি স্বরূপ হয়েছিল। অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল, তার এই ফতোয়া জারি করার কারণ ও পরিণতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। মনে রাখবে, এই গল্পটি বন্ধুত্বের গভীরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, মায়ের ভালোবাসার উপর প্রতিষ্ঠিত। উত্তর লেখার সময় প্রধান চরিত্রগুলির মনোভাব ও তাদের কার্যকলাপের মাধ্যমে এই বিষয়গুলি ফুটিয়ে তোলা আবশ্যক। সো এই ছিল তোমাদের বাংলা গল্পের সাজেশন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসছি পরের ভিডিও নিয়ে।